আসসালামু আলাইকুম। সবাই সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো স্যার আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গতকালের ক্লাসটা কি ঠিকমতো দেখা হয়েছিল? জি স্যার। কোনো সমস্যা? না। তো আজকে আমরা যেখান থেকে শেষ করেছিলাম গতকাল সেখান থেকে আমরা শুরু করব। তো মানবদেহের টুয়ে রক্তে আমরা শুধু একটা পড়েছিলাম রক্তকণিকার, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা। তো লোহিত রক্তকণিকার পরে আরেকটা যেটা, সেটা হচ্ছে ডাব্লিউবিসি বা লিকোসাইট। ওকে, জি স্যার। তাহলে আজকের আলোচনাটা হবে ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল বা লিকোসাইট বা শ্বেত রক্ত কণিকা। এর নামের ভিতরে বলে দেওয়া আছে, এটা দেখতে কেমন হবে? এটা দেখতে কেমন হবে? সাদা। সাদা। লিকো মানে বলেছিলাম বর্ণহীন, তাই না? লিকো মানে বর্ণহীন বা সাদা, আর সাইট মানে কোষ। সাদা, সাইট হচ্ছে। ওকে, তো এটা নিয়ে বেসিক কিছু ইনফরমেশন আগে আমরা লিখে ফেলি। সেটা হচ্ছে কতটুকু থাকে, এর পরিমাণ কেমন, গড়াই কেমন, আর নিউক্লিয়াস থাকে কি থাকে না। তো এখানে গড়ায়ু কত বলেন তো? 1 থেকে 15 দিন। এটা দুইটাই পরীক্ষায় আসতে পারে। একটা হচ্ছে 1 থেকে 15 অথবা 20, 1 to এত অথবা 20 days। তার মানে মাত্র আয়ু নিয়ে জন্মাইছে কতদিন? 1 থেকে 15 বা 20। 1 থেকে 15 দিন। তার মানে দেখেন আপনার জীবন দশায় কতগুলা ডাব্লিউবিসি প্রতিদিন, প্রতিনিয়ত মরণ হচ্ছে। গড় আয়ু গেল, পরিমাণটা কত পারবেন? 8 থেকে 8-10 লাখ। এই 8-10 হাজার, 8-10 লাখ হলে ওই ক্যান্সারে মরে যাবে। কতটুকু রক্তে 8-10 হাজার? 1 ফুটের চেয়ে কম। 1 ফোঁটার চেয়ে কম। ওকে, আর এখানে নিউক্লিয়াস থাকে। থাকে। তাহলে কোন ধরনের শক্তি তৈরির প্রক্রিয়াটা এখানে হয়? সবাত শোষণ, তাই না? জি স্যার। সবাত শোষণ। আর এখানে আরেকটা তথ্য আমরা একটু মনে রাখবো, সেটা হচ্ছে এই RBC অনুপাত WBC। তাহলে কতগুলা এগেনস্টে কতটা? তো এখানে একটা WBCর এগেনস্টে 700টা RBC থাকে। তাহলে 1 ফোঁটায় WBC 1 ফোঁটা, আর RBC হচ্ছে 700 ফোঁটা। এখন চিন্তা করেন RBC কেমন দেখতে? লাল। লাল। তাহলে 700টা ফোঁটার মধ্যে একটা ফোঁটা সাদা, এটা কি ফাইন্ড আউট করা যাবে? হ্যাঁ স্যার। এই জন্য রক্ত দেখতে কেমন? লাল। লাল। চলেন
এই আরবিসির আর একটা কথা লিখে এর কাজ কি? রোগ জীবাণু ধ্বংস করো। হ্যাঁ, রোগ জীবাণু ধ্বংস করা, মানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে। ঠিক আছে, মূল কাজ হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করা। স্যার এটা ডাব্লিউবিসির কাজ না? হ্যাঁ, স্যার বলতেছি এটা কি ডাব্লিউবিসির কাজ না? কাজ ডাব্লিউবিসি হ্যাঁ। হুম। আবার বলুন তো ডাব্লিউবিসির। বলতেছি যে রোগ জীবাণু ধ্বংস করে, এটা তো ডাব্লিউবিসির কাজ না? হ্যাঁ, আমরা এখন কিসের কাজ লিখলাম? ডাব্লিউবিসি। আপনি স্যার আরবিসির কথা বলছেন তো, এই হ্যাঁ, জন্য বলছি। ও আরবিসি বলছি। জি স্যার। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এটা ব্যাপার না। এখন আসি, আমরা আরবিসি নিয়ে আরো একটু বিস্তারিত জানতে হবে। হুম, কারণ এইটুকু জানলে হবে না। স্যার আপনি কি ডেকুর আসতেছে? আর বললেন না রে ভাই, কাল কাল থেকে শুরু হয়েছে। কাল থেকে শুরু হয়েছে, মানে কিচ্ছু ভালো লাগতেছে না। তারাবির স্যার নামাজ এটা, পড়ে এসে জি ওই স্যার। ফার্মেসিতে গেলাম, একটা ওষুধ দিল, খাইলাম। 3-4 ঘন্টা বন্ধ ছিল, আবার হঠাৎ করে শুরু হইতে আর বন্ধ হয় না। তারা আইসক্রিম খায়। আমার স্যার এখন একবার তার শুরু হয়েছিল তো, আমার আব্বু বলতেছে, আমার একদিন প্রচন্ড এরকম শুরু হয়েছে, পরে আমার আব্বু বলতেছে কি 100 থেকে 1 পর্যন্ত উল্টা ভাবে গনতে। তারপর গনলাম কিছুক্ষণ, এরপরে দেখি ঠিক হয়ে গেছে। কি করে? মানে 100 থেকে 0 পর্যন্ত উল্টা ভাবে গুনে আসতে আর কি, কাউন্ট করতে বলছিল ও আর কি। মানে এটা নাকি মানসিক ভাবে রিলেটেড আছে। আচ্ছা, আমিও কি গুনবো নাকি? ট্রাই করতে পারেন স্যার। তাহলে ক্লাস শেষে ট্রাই করি। আপনার আপনার তো স্যার অনেক অনেক লং টাইম ধরে, আমারটা এত বেশি সময় ছিল না। এটা অন্য জিনিস, ওষুধ ছাড়া হবে না। নাহলে স্যার আইসক্রিম খেতে পারেন। ঠান্ডার জিনিস খেলে অনেক সময় ঠিক হয়ে যায়। ঠিক আছে, কালকে ট্রাই করবো ইনশাল্লাহ। তো এই আরবিসির উৎপত্তি স্থল কোথায়? বোন মেরু। হুম, তো এটা যদিও একবারে সব বলে ফেলছিলাম। কি বোন ম্যারো? বোন ম্যারো দুই ধরনের, ইয়েলো বোন ম্যারো আর রেড বোন ম্যারো। রেড বোন মেরু। রেড বোন ম্যারো, বা লাল অস্থিমজ্জা। ঠিক আছে, এখন এটা ডিটেলস আমরা জানার চেষ্টা করব। এই ডাব্লিউবিসি অ্যাকচুয়ালি দুই ধরনের হয়। একটা হচ্ছে অদানাদার,
আর একটা হচ্ছে দানাদার। তো দানাদার বুঝেন কিনা? এই দানাদার বুঝেন? গোটা গোটা থাকবে নাকি এরকম কিছু? গুঁড়া গুঁড়া দানার মতো থাকবে, আর একটা হচ্ছে লিকুইড। হ্যাঁ, একটা দানা ছাড়া আর একটা দানা দানা থাকে। মানে বিশাল এক ঝামেলা। তো যাই হোক, অদানাদার আবার দুই ধরনের। একটা হচ্ছে লিম্পোসাইট, নাম শুনছেন? না স্যার। লিম্পোসাইট। আর একটা হচ্ছে মনোসাইট। আসলে লিম্পোসাইট এটা বলার কারণ হচ্ছে এটা থাইমাস থেকে তৈরি হয়। থাইমাস। তো যাই হোক, থাইমাস রেড বোন ম্যারো দুটা মিলেই তৈরি হয়। আর যদি স্পেসিফিক ভাবে এই যে দানাদারের কথা বলে, সরি অদানাদারের কথা বলে, তাহলে আপনি বলবেন লসিকা গ্রন্থি, তারপর এই স্পৃহা পড়ছিলেন গতকাল? জি স্যার। আর একটা হচ্ছে থাইমাস। আর আরেকটা হচ্ছে রেড বোন ম্যারো, লাল অস্থিমজ্জা। এই কয়েকটা জায়গায় এটা তৈরি হয়। তো এই যে লিম্পোসাইট, লিম্পোসাইট আবার দুই ধরনের। ওই পাশে জায়গা নেই, এখানে লিখি লিম্পোসাইট। লিম্পোসাইট কয় ধরনের? দুই ধরনের। দুই ধরনের। একটা হচ্ছে টি লিম্পোসাইট, টি লিম্পোসাইট। আর একটা হচ্ছে বি লিম্পোসাইট। তো এখানে এই টি লিম্পোসাইট, টিটা হচ্ছে থাইমাস, থাইমাস থেকে আসে। থাইমাসের কি টি। তো এটার কাজ হচ্ছে ভাইরাস এফেক্টেড কোষগুলো নষ্ট করা। তাহলে এর কাজ কি? ভাইরাস এফেক্টেড কোষ কি করা? নষ্ট করা। ধ্বংস করা। ও মানে যদি ইনফেকশন থাকে, 5টা কোষের মধ্যে 3টা কোষে ভাইরাস ধরে গেছে, আর বাকি 3টা যদি থাকে আশেপাশে, তাহলে ওই 3টাও নষ্ট করে দেবে। কারণ শুধু যদি ভাইরাস গুলো মারে, তাহলে বাকি ওই কোষগুলা থেকে আবার কি ভাইরাস ছড়াবে না? জি স্যার। বি, বি হচ্ছে বোন ম্যারো। বি হচ্ছে বোন ম্যারো। এটার ফাংশন বা কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। এটার নাম শুনতেন তো? জি স্যার। অ্যান্টিবডি তৈরি করা। তো অ্যান্টিবডি কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো আর কি, যে অ্যান্টিবডি কি। তাহলে বুঝতে পারছি ডাব্লিউবিসি কয় ধরনের? অদানাদার আর একটা দানাদার। 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 আর অদানাদার আবার কয় ধরনের? দুই ধরনের। দুই ধরনের, লিম্ফোসাইট লিম্ফোসাইট, মনোসাইট। আর হচ্ছে মনোসাইট। মনোসাইট। লিম্ফোসাইট আবার কত ধরনের? দুই দুই ধরনের। ধরনের। দুই ধরনের। একটা হচ্ছে টি লিম্ফোসাইট আর একটা
বি বি লিম্ফোসাইট। তো এই যে বি এর যেটা, এটা পরীক্ষায় 46 আসা, অ্যান্টিবডি তৈরি করে কোনটি? বি লিম্ফোসাইট। এটা 46। এটা ডিপ থেকে স্যার কোশ্চেন হয়। হ্যাঁ, কত ডিপ থেকে হয়েছে না? জি স্যার। এই জন্য খুবই অ্যাডভান্স লেভেলে একটু পড়তে হবে। আচ্ছা, এখন আসি আমরা দানাদার গুলা কোথায় তৈরি হয়। দানাদার গুলা মূলত তৈরি হয় বোন ম্যারো থেকে, ওই রেড বোন ম্যারো। রেড বোন ম্যারো। তো এই যে দানাদারটা দেখতেছি, এটা আবার কয়েক ধরনের আছে। একটা হচ্ছে নিউট্রোফিল, আর একটা হচ্ছে বেজোফিল, আর একটা হচ্ছে ইসোনোফিল। তো এই যে তিনটা, এটা যে 3 ধরনের, এটা 2 ধরনের, এটা 2 ধরনের। তাহলে এখানে শর্ট করে লিখে দিই। হ্যাঁ, এটা হচ্ছে টি লিম্ফোসাইট, আর একটা হচ্ছে বি লিম্ফোসাইট। ওকে, মানে কি একটা অবস্থা, বুঝছেন? স্যার আপনার কাছে এটা ব্যতিক্রম, মানে আমাদের তো হিসকে উঠলে এমনি অটো বন্ধ হয়ে যায়, কিন্তু আপনার আমার তো কন্টিনিউয়াসলি চলতেই আছে। আমার তো একদিন 2 দিন থেকে যায়। তার আগে কি এটা কি কোনোদিন আগে থেকে এরকম স্যার ছিল? এরকম নাকি? ওই অনেক আগে হইতো, মানে বছর বা 1-2 বছর পর পর একবার। ও, তো যাই হোক, এটা একটা মুসিবত আর কি। তাহলে যদি আপনাকে কে বলে আমিও খাইতে যে পারতেন না। ডাব্লিউবিসি সম্পর্কে যদি বর্ণনা করতে বলে, তাহলে কি এই পর্যন্ত করতে পারবেন? স্যার জি স্যার, পারা যাবে। এখন চলেন এই যে নিউট্রোফিল এর কাজ কি, এটা একটু দেখি। নিউট্রোফিল, নিউট্রোফিল হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। ফাংশন, কাজ, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করা। ঠিক আছে, কাজটা কিন্তু সুন্দরভাবে মনে রাখতে হবে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে কোনটি? নিউট্রোফিল। 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 দেখেন, কেউ কারো কাজে কিন্তু হ্যাম্পার করতেছে না। হ্যাঁ, সুশৃঙ্খল কাজ, যার যেটা করা উচিত সেটাই করে, খালি আমরাই ব্যতিক্রম। স্যার ফেগোসাইটোসিস প্রক্রিয়াটা কিরকম? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ওই চারিদিকে এই নিউট্রোফিল সবাই এসে ভাইরাসটাকে চারিদিক থেকে ধরে ফেলবে।
বুঝতে পারছেন? দেখি ক্লাস শেষে দেখানো যায় কি। এরপর হচ্ছে বেজোফিল, এর কাজ হচ্ছে হেপারিন তৈরি করা। হেপারিন নাম শুনছেন? আচ্ছা, হেপারিন নির্গত করা। হেপারিনের কাজ কি? হেপারিনের কাজ, আচ্ছা আমাদের বডির ভিতরে যদি রক্ত জমাট বাঁধে তাহলে কি আমরা বাঁচবো? না না স্যার। বাঁচবো না, তাই না? তাহলে রক্ত যাতে লিকুইড থাকে, রক্তের ধর্ম রক্ত জমাট বাঁধা, আর এই জমাট বাঁধতে বাধা দেয় হেপারিন। ঠিক আছে? রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। এই কোথায় চন্দ্রবিন্দু হবে আর হবে না বলেন তো? ঠিক আছে? হুম, আর আচ্ছা যাই হোক, কষ্ট করার দরকার নেই। তো এখন বেজোফিলের কাজ হচ্ছে হেপারিন তৈরি করা, আর হেপারিনের কাজ রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। স্যার এই কাজ কি? হেপারিনের জন্য কি লিকুইড অবস্থায় থাকতে পারে ব্লাড? লিকুইড হেপারিন অবস্থায় থাকে। হেপারিন যদি না থাকে শরীরে ভিতর রক্ত জমাট বেঁধে মারা যাবে। বুঝতে দিতে পারছি? তারপরে পেরিলেট তো স্যার রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, পেরিলেট হ্যাঁ, প্যাটিলেট। স্যার। আর এটা কি করে? বাধা দেয়। প্যাটিলেট স্যার, যদি শরীরের ভিতর রক্ত জমাট বাঁধে তাহলে কি হার্ট বা বিভিন্ন শিরা ধমনীতে স্যার রক্ত কেটে ব্লকেজের গেলে কারণে আর রক্ত আর কি সঞ্চালন ইয়ে হবে? করে, কেটে গেলে বা রক্তকরণ হলে তখন বাধা দেয় আর কি স্যার। হ্যাঁ। আর বডির ভিতরে যদি হেপারিন না থাকতো তাহলে যেটা হতো, আমাদের শরীরে রক্তগুলা কি হয়ে যেত? জমাট বেঁধে যেত। আর জমাট বেঁধে গেলে বিভিন্ন হার্টে বা বিভিন্ন শিরা ধমনী, ব্রেনে সবগুলো জায়গায় কি ব্লকেজ হয়ে যেত। আর ব্লকেজ হয়ে গেলে মানুষ কি হয়ে যাবে? মারা যাবে। কিন্তু করেন নাই পাঁচ থেকে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে যদি কেটে যায়, ধরেন আপনার এইটুকু জায়গা কেটে গেল, এই জায়গাতে এই জায়গা দিয়ে রক্ত বের হবে, এটাই তো স্বাভাবিক নাকি? হুম, রক্ত বের হবে না এদিকে? আচ্ছা, এখন এখন কথা হচ্ছে যদি হেপারিন এসে বলে না আমি রক্ত জমাট বাঁধতে দিব না, তাহলে কি হবে? রক্ত বের রক্তকরণ হলেই থাকবে রক্তক্ষরণে মানুষ মারা যাবে না? স্যার। তো মজার মজার ব্যাপার হচ্ছে বাতাসের যে অক্সিজেন, এই যে বাতাসে কি আছে? অক্সিজেন। এই অক্সিজেন রক্তে লাগার সাথে সাথে যে এই হেপারিনটা ছিল, এই হেপারিনটা নিষ্ক্রিয় হয়ে যায়। আর এইখানে এসে একটা ভিটামিন কাজ করে, সেই ভিটামিনের নাম হচ্ছে কে বা পটাশিয়াম বা মিনারেল। এটা যখন এখানে কাজ শুরু করে, এটার 12টা রিয়াকশন হয়, 12টা কেমিক্যাল রিয়াকশন। এই 12টা কেমিক্যাল রিয়াকশনের ফলে এখানে একটা জাল তৈরি করে, জাল, নেট। নেট তো দেখছেন না? মনে হয় সবাই দেখছেন। এরকম
নেট হুম। তৈরি করে। এটা আমরা দেখতে পাচ্ছি তাই, কিন্তু এটা তো আসলে দেখা যায় না, অনেক সূক্ষ্ম। তো এই যে জালিকাটা, জালিকা এইখানে এসে একটা একটা রক্তকণিকা এসে জমাট বাঁধে, এর নাম হচ্ছে প্যাটিলেট। প্যাটিলেট কি হয়? আটকে যায়। তারপরে কি হয়? রক্ত পড়া বন্ধ হয়। বন্ধ হয়। কয়টা কেমিক্যাল রিয়াকশন? 12টা। আর এই সম্পূর্ণ কাজ, এই 12টা কেমিক্যাল রিয়াকশনটা করতে সময় নেয় মোটামুটি 5 মিনিট। এজন্য কোনো জায়গায় কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সময় নেবে 5 মিনিট। একটু চাপ দিয়ে ধরে রাখতে পারেন। আর যদি কোনো কারণে আপনার বডিতে এই যে পটাশিয়াম যদি না থাকে, ঘাটতি থাকে, তাহলে এই জালিকাটা তৈরি করতে কি সময় লাগবে না? আর প্যাটিলেট এসে আটকে যে তারপরে বন্ধ হতে সময় বেশি লাগবে। তাহলে কত সিস্টেম দেখেন, খালি বাতাসের অক্সিজেন এসে হেপারিনকে নিষ্ক্রিয় করে দেবে, এরপর পটাশিয়াম কাজ শুরু করবে। অথচ বডির ভিতরে হেপারিন আছে, যার কারণে রক্ত জমাট বাঁধে না। বা এখানে পটাশিয়ামের যদি ঘাটতি দেখা যায়, তাও আমাদের শরীরে রক্ত জমাট বেঁধে যাবে। ঠিক আছে, খুব সুন্দর সিস্টেম। যদি খালি শুধু আপনি রক্তকণিকা নিয়ে গবেষণা করেন, তাহলে আপনার মনে হবে এই জীবন আসলে জীবন না। এই যে আরেকটার উপর আমাদের, ডিপেন্ডিং করে চলছে, হ্যাঁ মানে একটার সাথে আরেকটা রিলেট আছে। হ্যাঁ, কিভাবে কাজ করতেছে এটা, এই চিন্তা ভাবনা করলে দেখবেন যে আপনার মনে হবে কিসের বিসিএস, কিসের চাকরি, এগুলো করে কি করব, এরকম মনে হয়। তো ইসোনোফিলের যে কাজটা, সেটা হচ্ছে অ্যালার্জি বা বিভিন্ন যে পরজীবী চিনেন? জি স্যার। কোনগুলা? কৃমি, তারপর স্কেবিস। হ্যাঁ, বিভিন্ন লার্ভা ধ্বংস করে। পরজীবী, ওই যে দেখলেন না কয়েকটা মেয়ের ইন্টারভিউ, দেখছেন না? স্যার এই কয়েকটা উপনত মেয়ের পরজীবী ইন্টারভিউ দেখছেন না? ওরা কিন্তু পরজীবী। বুঝেন নাই মনে হয়, ওই যে ঈদের বাজেটের ব্যাপারটা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। পরজীবী সিজার, ঠিক। কি তাই না, পরজীবী না? জি স্যার। জি স্যার। ও তো আর ইনকাম করতেছে না। এখন আসি, এই ডাব্লিউবিসি বেড়ে গেলে কি হয়? এর কাজ কি? রোগ জীবাণু ধ্বংস করা। এই বলেন তো, ডাব্লিউবিসির কাজ কি? রোগ জীবাণু ধ্বংস করা। রোগ জীবাণু ধ্বংস করা। তাহলে বেড়ে গেলে বেশি রোগ জীবাণু ধ্বংস করবে না? কি মনে হয়, বেড়ে গেলে বেশি রোগ জীবাণু ধ্বংস করবে না? তাহলে ভালো না? না স্যার। আর বেড়ে গেলে মুসলিমটা ক্যান্সার হয়ে মারা যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই কথা মনে আছে। হ্যাঁ, এত 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 আগের কথা মনে রাখার দরকার আছে? অতিরিক্ত স্যার কোনো কিছুই ভালো না। এই লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার,
এই সময় কি করে দেখেন, এর কাজ কি ছিল? রোগ জীবাণু ধ্বংস করা না? জি স্যার। যেহেতু অনেক বেশি এই ডাব্লিউবিসি তৈরি হয়েছে, যার কারণে সবাই ইম্যাচিউর হয়েছে, বুঝে না যে এটা ধ্বংস করা দরকার, বা বা এটা দরকার না, এটা ভালো, এটা খারাপ, এই জিনিসগুলা এ রিকগনাইজ করতে পারে না। তার মানে এই ভালো মন্দর যে ব্যাপারটা আছে, ভালো মন্দ চিনতে পারে না, স্যার চিনতে ডাব্লিউবিসি পারে না। বাড়তে পারে কিসের জন্য? ওটাই বলতেছি, ভালো মন্দ চিনতে পারে না। আর যেহেতু চিনতে পারে না, তাই সামনে যাকে পাবে তাকেই কি করবে? তাই সঠিক মনে করবে। হ্যাঁ, সামনে যাকে পাবে তাকে ধ্বংস করে দেয়। এখন দেখেন, ওর কাজ ছিল রোগ জীবাণু ধ্বংস করা, কিন্তু কি একটা কাজ হয়েছে, ও আরবিসি ধ্বংস আসছে, করে দিবে। আরবিসি খেয়ে ফেলছে, প্যাটিলেট আসছে, প্যাটিলেট খেয়ে ফেলছে। এগুলো কি খাওয়ার জিনিস? এই যে চিনতে পারতেছে না, এইটাই হচ্ছে ব্লাড ক্যান্সার। আর একটা ভালো কথা, এটা কেন হয় বা কি কারণে হতে পারে, এটা হচ্ছে ওই যে এগুলো তৈরি হয় কোথায় বলেন তো? বোন মেরুতে। হ্যাঁ, রেড বোন ম্যারো। এই রেড বোন ম্যারোর ম্যাল ফাংশন, এর মাল ফাংশন মানে বোন ম্যারো যদি অস্বাভাবিক ভাবে কি করে দেয়, ডাব্লিউবিসি রিলিজ করে। কারণ আমাদের শরীরে ওই যে প্রতি ফোটায় 8 থেকে 10 হাজার থাকার কথা, কিন্তু আমাদের বডি মানে বোন ম্যারো তখন এটা রিকগনাইজ করতে পারবে না যে কতটুকু তৈরি করতে হবে। সে অস্বাভাবিক ভাবে বাড়ায় দেয় এটা, যে না, এটা বেশি তৈরি করলে মনে হয় আমার জন্য ভালো। তো এরকম যদি বোন ম্যারো, অল্প কিছু বোন ম্যারো, ধরেন একটা হাড্ডি, এই একটা হাড্ডি এটা তৈরি করতেছে, এই একটা হাড্ডির এই জায়গাটা এটা এই অস্বাভাবিক জিনিসটা তৈরি করতেছে, তাহলে এই প্রাথমিকভাবে যদি এটা রিকগনাইজ করা যায়, তাহলে এটার কিন্তু চিকিৎসা আছে। হ্যাঁ, চিকিৎসা জি স্যার। আছে। এখন কথা হচ্ছে, এরকম ভাবে যদি সমস্ত হাড্ডিতে, হোল বডির সমস্ত হাড্ডিতে ছড়ায় যায়, তাহলে এখন এই একটা মানুষের সমস্ত হাড্ডিকে আলাদা করে ফেলতে হবে, আলাদা করে নতুন করে হাড্ডি প্রতিস্থাপন করতে হবে। এখন একটা চিন্তা করেন যে একটা মানুষের সমস্ত হাড্ডি ফেলে দিয়ে আবার নতুন করে হাড্ডি যুক্ত করা, এটা কি সম্ভব? না স্যার। আর এই কারণে ব্লাড ক্যান্সারের কি নেই, চিকিৎসা নেই। আর একটা মাথায় রাখতে হবে। কোনো ওয়ে না। হ্যাঁ, বলতেছি স্যার, রিকভার করার যদি কোনো ব্যবস্থা থাকতো তাহলে তো আর এরকম হয়তো না না না, কারণ চেঞ্জ করা কারণ লাগতো। আমরা ক্যান্সারের কোনো আলামত নাই। জ্বর হলে কি হয়, আলামত হয়। আর ক্যান্সারের কি হয় না, কোনো আলামত নাই। আমাদের একটা জিন আছে, এই জিনের নাম ওই আবার জিন ভূত না, E7 নামক জিন। এটা কিন্তু বংশগত। হ্যাঁ, বংশগত এটা। তার মানে বংশের যদি কারো থাকে, তাহলে ওই E7 জিন কি করবে, ওই বৈশিষ্ট্য নিয়ে চলে আসবে আপনার দেহের মধ্যে। তাহলে আপনার দেহের মধ্যে কিন্তু E7 আছে, কিন্তু এটা অ্যাক্টিভ না, কিন্তু সুপ্ত অ্যাক্টিভেট অবস্থায় না, আছে। অ্যাক্টিভ নেই, সুপ্ত অবস্থায় আছে। এখন এটাকে অ্যাক্টিভ করার জন্য কয়েকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে লাইফস্টাইল, আরেকটা হচ্ছে খাবার। এই দুইটা যদি আপনার অনিয়মিত হয়, তাহলে আর
E7 নিষ্ক্রিয় থাকবে না, অ্যাক্টিভ হয়ে যাবে, তাহলে বিভিন্ন ক্যান্সার তৈরি হবে। তাহলে ক্যান্সার কিভাবে হচ্ছে এটা কি বুঝতে পারছি? জি স্যার। বাবা মার ধন সম্পত্তির ভাগ নেবেন, রোগের ভাগ নেবেন না? রোগ তো স্যার অটো চলে আসে, হ্যাঁ, ওই যে অটো চলে আসছে। বংশগত রোগগুলো। হ্যাঁ ডায়াবেটিস থাকলেও স্যার দেখি অনেকে হ্যাঁ, ডায়াবেটিস ডায়াবেটিস, স্ট্রোক, হার্ট অ্যাটাক, বুঝতে পারছি। জি স্যার। এখন এখন ডাব্লিউবিসি কমে গেলে কি হয়? ধ্বংস করা যাবে না। এখন কি আপনি সহজে সুস্থ থাকবেন? জি না স্যার। প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। হ্যাঁ, এই জন্য এটা রোগের নাম হচ্ছে লিকোপেনিয়া। লিকোপেনিয়া। তো পেনিয়া মানে অভাব, দরিদ্র। হ্যাঁ, দারিদ্র। এই কি লিখছি? তাহলে অভাব, এই পেনিয়া মানে অভাব। হ্যাঁ, তাহলে কিসের অভাব? লিকো, বর্ণহীন মানে কিসের অভাব? সাদা কোষের অভাব। মনে থাকবে, এভাবে মনে রাখবেন আর কি রোগগুলা। তো জি স্যার। এখন বলেন, এই সময় প্যাগোসাইটোসিস প্রক্রিয়া কি সম্পন্ন করা সম্ভব হবে? না স্যার। প্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কি ভাইরাস বা ব্যাকটেরিয়া ধ্বংস হবে না। প্রক্রিয়ায় ভাইরাস বা ব্যাকটেরিয়া ধ্বংস হয় না। তাহলে আপনাদের মধ্যে কেউ আছেন যে খালি রোগ লেগেই থাকে? জ্বর হলে অ্যান্টিবায়োটিক পুশ না করলে কাজ হয় না। স্যার আমার একটু ঠান্ডা বেশি লাগে ইদানিং। আমার নাকে একটু যখন সমস্যা হতে পারে। হ্যাঁ, নাকে মনে হয় স্যার সমস্যা থাকতে পারে। সমস্যা নেই, ধুলাবাড়িতে গেলেও ঠান্ডা লাগে, বাইরে গেলে ধুলাবাড়িতে ঠান্ডা লাগে। ওটা অ্যালার্জি। কি কারণে হচ্ছে এটা আমি বলতেছি। অ্যালার্জির ওষুধ খান নাকি কেউ? খাই না স্যার, এখন আগে কিছুদিন খাইছি। আর আমরা যে অ্যান্টিবায়োটিক গুলো খাই, আমাদের ওই ডাব্লিউবিসি যখন কাজ শেষ করতে পারে না, একা পারে না, তখন আমরা অ্যান্টিবায়োটিক খাই। আমাদের অ্যান্টিবডি আর বাইরের অ্যান্টিবডি দুটো একসাথে কাজ করে। ধরেন আপনি একা পারতেছেন না, ফোন দিয়া ভাই বেদারদের ডাক দিবেন না জি স্যার। যে ভাই আই, আমি পারতেছি না। তারপরে দুইজন যুদ্ধ করে জয়ী হয়ে গেল, এখন দুইজনে খুশি। ঠিক আছে, তাহলে আরেকটা দেখেন, আমাদের অ্যান্টিবডি তৈরি করতেছে কে মনে আছে? দেখি মনে আছে কিনা। বি লিম্ফোসাইট। আচ্ছা, কখনো কি ভাবছেন আমরা যে পোলিওর টিকা খাই, পোলিও কয়দিন পর পর খাওয়াতে হয়? 6 মাস পর, তাই না? বছরে কয়বার?
দুইবার তো পোলিওর প্রাইস তো ভিতরে কি পরীক্ষাতে থাকে? আসছিল স্যার এটা। হ্যাঁ হ্যাঁ, এটা পরীক্ষায় আসে। তো পরীক্ষায় না আসলে সেটা গল্পের মধ্যেও আমি নিয়ে আসবো না, ঠিক আছে? স্যার এই যে পোলিও, তো পোলিও যে টিকা, এই টিকার মধ্যে কি থাকে? মরা মরা ভাইরাস, পোলিও। পোলিও জীবাণু। তো এখন এই যে টিকা দিলেন, মরা পোলিও জীবাণু শরীরে ঢুকাই দিলেন আপনি ইচ্ছা করে, আমাদের বডি কি জানে যে এটা মরা? না। ও ও এটা জানে না, যার কারণে এই মরা পোলিও জীবাণুটা এ যেহেতু মরা এটা চিনতে পারে না, তখন এই পোলিও জীবাণুটাকে মারার জন্য সে উঠে পড়ে লাগে। আমাদের ডাব্লিউবিসি সেই হারে কাজ করবে। এখন বলেন, এই মরা পোলিও জীবাণু আর ডাব্লিউবিসির মধ্যে যদি প্রতিযোগিতা হয়, কে জিতবে? WBC। হ্যাঁ, এটা জিতার সাথে সাথে এই যে পোলিওর অ্যান্টিবডি আছে, এই অ্যান্টিবডির এগেনস্টে ডাব্লিউবিসি আর একটা কি তৈরি করবে? অ্যান্টিবডি তৈরি করে। হুম। আর যখন আমরা টিকা দিই, জ্বর হয়? জ্বর হয়তো স্যার যে কোনো টিকা দেখবেন যে জ্বর আসে। জ্বর কেন হয় এটাই তো আমরা বুঝি না। জ্বর কেন হয় জানেন? অ্যান্টিবডি তৈরি হইতো স্যার এই জন্য। না, যখন যখন এই যে ভাইরাস অর ব্যাকটেরিয়া আমাদের বডিতে প্রবেশ করে, তখন এদের বংশবৃদ্ধি হবে না? জি স্যার। এই বংশবৃদ্ধি যাতে না করতে পারে, এই জন্য ডাব্লিউবিসি আপনার বডি টেম্পারেচার বাড়ায় দিবে। তাহলে বডি টেম্পারেচার যখন বৃদ্ধি পায়, তখন কার জন্য অসুবিধা? ভাইরাস ব্যাকটেরিয়ার জন্য। কারণ ওরা ঠিকমতো ওদের বংশবৃদ্ধি করতে পারবে না, আর এই সুযোগে ডাব্লিউবিসি মেরে ফেলবে। কত সুন্দর সিস্টেম! আর আমরা না বুঝে কি করি, শরীর গরম হতেই না পা খেয়ে ফেলি, শরীরের তাপমাত্রা কি করে ফেলি? কমায় ফেলি। কমা ফেলি। এখন এখন চিন্তা করেন, শরীরের তাপমাত্রা কমে গেলে কার সুবিধা? ভাইরাস ব্যাকটেরিয়া। ভাইরাস ব্যাকটেরিয়ার সুবিধা, বংশ বিস্তার করতে পারবে। তাহলে এই জন্য আপনার 3 দিন জ্বর মাথায় রাখতে হবে। 3 দিন হতে আপনি জ্বর আসলে গা মুছে দিতে থাকবেন, দেখবেন অটো এটা জ্বর চলে যাবে। স্যার ডাক্তারই তো বলে প্রথম 3 দিন না পা খাওয়ার জন্য। হ্যাঁ, মানে অতিরিক্ত যখন হয়, যখন অনেক বেশি জ্বর হচ্ছে, তখন নাপা না খায় কি করবেন? স্যার আচ্ছা, এই যে মরা পোলিওর এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হইলো, এরপরে বডিতে যখন তাজা তাজা একটা পোলিও জীবাণু ঢুকে যাবে, তখন ওই তাজাটারে দেখলে কি ডাব্লিউবিসি বুঝবে, চিনবে? চিনতে পারবে। চিনবে না? জি স্যার। চিনলে এই অ্যান্টিবডি কাজ করবে? কাজ করবে। কাজ করবে। তখন কি হয়ে যাবে? আপনি সুস্থ থাকবেন। কত সুন্দর! কিন্তু মারছিল কি প্রথমটা, তাজা না মরাটা? মরা। মরাটা। আর পরে আসছে তাজা। আগের মরাটাকে মারছে, এই আত্মবিশ্বাসে সে জিতে যাবে। তাহলে আত্মবিশ্বাস, আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বুঝাইতে চাইলাম সেলফ কনফিডেন্স ব্যাপারটা কি। তার মানে সেলফ কনফিডেন্স, এই যে ডাব্লিউবিসি যেমন আত্মবিশ্বাসের কারণে তাকে মেরে ফেললো, তেমনি আপনার আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স যদি থাকে যে সামনে প্রিলি পাস করবেন, তাহলে আপনি 200% আপনি পাস করবেন। আর এখনই আপনি একটু চিন্তা করেন যে সামনে
সামনে প্রিলি পাস করব, ওই পাশ থেকে আর একটা নেগেটিভ মাইন্ড অ্যাক্টিভ হবে, বলবে যে সম্ভব না, সম্ভব না, সম্ভব না। তাহলে আপনার যেহেতু মানে টার্গেটই আপনি জয়ী হবেন না, এই জন্য বডির যতগুলো হরমোন গ্ল্যান্ড আছে, গ্রন্থি আছে, ওরা ওইরকম ভাবে অস্বাভাবিক ভাবে হরমোন গুলো রিলিজ করতে থাকবে। এই জন্য আপনার সেলফ কনফিডেন্স মানে আপনার মাইন্ডটাকে চেঞ্জ করে ফেলতে হবে। আর এটা পজিটিভ মাইন্ড যদি আপনি কোনোভাবে ক্রিয়েট করতে পারেন, তাহলে ওই কাজ, ওই ফাংশনটা 100% আপনি সফল হবেন, 100% সফল। বলেন স্যার, কনফিডেন্সই তো আসে না। আচ্ছা, অ্যালার্জি পরজীবী এগুলোকে ভক্ষণ করে কে? ডাব্লিউবিসি। এই যে ইসোনোফিল না? তো এখন কথা হচ্ছে, এই যে ডাব্লিউবিসির যে ইসোনোফিলটা, এটা কি নিয়ে কাজ করে? অ্যালার্জি নিয়ে কাজ করে। এখন কথা হচ্ছে এই অ্যালার্জি জিনিসটা কি? তো অ্যালার্জি হতে পারে, ধরেন আপনার বেগুনে বা চিংড়ি মাছে কি আছে? চিংড়ি মাছে আপনার বলে যে গা চুলকায় খাইলে। মানে ঘটনাটা এরকম যে বেগুন বা চিংড়ি এর মধ্যে কি পুষ্টি আছে না? এর মধ্যে অ্যালার্জি নেই, কি আছে? পুষ্টি। তখন আমাদের এই ডাব্লিউবিসি এই পুষ্টিটাকে ভয়ঙ্কর মনে করে। কি মনে করে? ভয়ঙ্কর মনে করে, বিপজ্জনক মনে করে। তাহলে বিপজ্জনক মনে করলেই ওর সাথে কি হয়, শুরু হয়ে যাবে? তার বিপজ্জনক কেন মনে করে? আরে এইটাই তো ওই মানে ডাব্লিউবিসি মনে করে, কিচ্ছু করার নেই। মানে তার কনফিডেন্স কম কিন্তু স্যার। হ্যাঁ, কিন্তু স্যার কনফিডেন্স কম। সবার তো আর এরকম হয় না স্যার, না না না, সবার হয় না। তো এখন এই যে ডাব্লিউবিসি যখন পুষ্টিটাকে বিপজ্জনক মনে করে, তখন এর সাথে দ্বন্দ্বে ঝাঁপায় পড়ে, আর ওই সময় আমরা চুলকাই। এখন অ্যালার্জির ওষুধগুলো কি করে? আপনি এখন মেডিকেশনে যদি যান, মেডিসিন, তো এই মেডিসিনটা ডাব্লিউবিসি কে বলে যে এই যে বেগুন বা চিংড়ির যে পুষ্টি, এটা ভালো জিনিস, বিপজ্জনক না। তখন ডাব্লিউবিসি এই পুষ্টিমানকে বিপজ্জনক মনে করে না, আর এই কারণে চুলকায় না, আর এই কারণে আমরা মেডিসিন খাই। বুঝতে পারছি? জি স্যার। এখন কথা হচ্ছে মেডিসিন হচ্ছে দালালি করে, এক কথায় দালালি করে যে ভাই ওই ভালো জিনিস ওরে মারিস না। আচ্ছা, একটু ওর বুঝ সাথে করা মারলো না, ডাব্লিউবিসি মারলো না। এখন বলেন তো, এই ডাব্লিউবিসি যদি দীর্ঘমেয়াদী আপনি মেডিসিন, অ্যালার্জির মেডিসিন খেতেই থাকেন, তাহলে ডাব্লিউবিসি এককালে বিরক্ত হয়ে বলবে দূর হ, এই জিনিস আমার কাজই না। পরে দেখা যাবে ওই সুযোগে কিছু পরজীবী বা অ্যালার্জি ইত্যাদি ইত্যাদি জীবাণু শরীরের ভিতরে ঢুকে গেছে, তখন এটা মারবে না। তার মানে দীর্ঘমেয়াদীতে এই মেডিসিনটা যদি আপনি খান, তাহলে শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা কি হবে? আরো কমবে। রোগ প্রতিরোধ ব্যবস্থা কমবে। তাহলে যারা দীর্ঘমেয়াদীতে অ্যালার্জির ওষুধ খায়, তারা কি করবে? খাওয়া ঠিক না, তারা বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে। তাহলে এখন বলেন তো, এই অ্যালার্জি কেন হয়, এই জিনিসটা কি ডাক্তার বুঝাবে, না গেলে আপনার অ্যালার্জি টেস্ট দিয়া আপনারে ওষুধ লেগে দিবে? ওষুধ লিখে দিবি, টেস্ট দিবি। যে খান, ভালো করে খান, চলে যাবে।
তো তার আগে বলি, আর বলে দিলে স্যার কি কি খাওয়া যাবে না এগুলা বলে হুম? ওষুধ দিয়ে দেয়। কি কি খাওয়া যাবে না এগুলা বলে ওষুধ দিয়ে দেয়। হ্যাঁ, এখন এখন আপনার করণীয় কি? আপনি ওষুধ খাবেন না, করণীয় কি? আপনি দেখেন প্রত্যেকের অ্যালার্জির ধরন আলাদা আলাদা, খাবার দাবার আলাদা। তো আপনারা ফাইন্ড আউট করবেন কোন কোন পরিস্থিতিতে আপনার এই ডাব্লিউবিসি শত্রু মনে করে। যেমন এই যে ধুলাবালির অ্যালার্জি আছে, তাহলে ধুলাবালিকে ও শত্রু মনে করে ওর সাথে দ্বন্দ্বে ঝাঁপায় পড়ে, আর এতে করেই আপনার সর্দি কাশি লেগেই থাকবে। তো তাহলে আপনি আস্তে করে ওই ধুলাবালি অ্যাভয়েড করবেন। এরপরে যদি বেগুন চিংড়ি মাছ বাংলাদেশে স্যার খেয়ে যে গা অবস্থা চুলকায়, তো তাহলে এটা ওই সম্ভব বেগুন, হয় না। হ্যাঁ, দেশের যে অবস্থা স্যার এটা তো সম্ভব হয় না। বেগুন চিংড়ি বাদ দিয়ে দিতে হবে। না ভাই, এটা কিচ্ছু করার নেই। বেগুন বেগুন চিংড়ি লাইফ থেকেই বাদ দিয়ে দিতে হবে, কিচ্ছু করার নেই যদি আপনার বেগুন চিংড়িতে অ্যালার্জি থাকে। আবার এইরকম যে অনেকে গরুর মাংস খাবে, আগে একটা অ্যালার্জির ওষুধ খেয়ে নেয়। আর গরুর মাংস আবার আমার সমস্যা হয় না। তাহলে যেটা সমস্যা হয়, বেগুনের দরকার নেই খাওয়ার। আমার বেশি সমস্যা স্যার এই ধুলাবালিতে গেলেই সমস্যাটা বেশি হয়। তাহলে মাস্ক ইউজ করতে হবে সবসময়। জি স্যার তাই করি এখন। তো আরেকটা রক্তকণিকা আছে, প্যাটিলেটস। আরেকটা নাম কি? থ্রম্ব। রাইট। রাইট। থ্রম্বর শব্দের অর্থ হচ্ছে জমাট, ল্যাটিন ওয়ার্ড কোষ। তাহলে এটা দেখে বুঝতে পারছেন যে থ্রম্বোসাইটের কাজ কি। রক্ত কি করা? জমাট বাঁধতে সাহায্য করা। সাহায্য করে। কিছু ইনফরমেশন আমরা এখানে দেখি। এর গড় আয়ু কতদিন? বলেন বলেন, গড় আয়ু কতদিন? 1 থেকে 10। 1 থেকে 10, 10 ডেজ। পরিমাণ 4-5 লাখ। খালি একটা বলে দিলেই হলো, 2.5 থেকে 5 লক্ষ। কাজ কি? নিউক্লিয়াস থাকে না থাকে না? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস থাকে। থাকে না। এটার কাজ রক্ত জমাট বাঁধা। জমাট বাঁধতে কি করা? সাহায্য করে। সাহায্য করা। এখন বলেন, এই প্যাটিলেট বেড়ে গেলে কি হবে? বেড়ে গেলে কি হবে? কমে গেলে তো রক্তক্ষরণ হবে, বেড়ে গেলে কি হবে এটা জানি না। বেড়ে গেলে, তার মানে বেড়ে গেলে আরো বেশি রক্ত জমাট বাঁধবে, তাহলে শরীরের কি অবস্থা হবে চিন্তা করেন। এটার আর একটা নাম কি? থ্রম্বো না? জি স্যার। এই আধিক্যে বা বেড়ে গেলে থ্রম্বোসাইটোসিস রোগ হয়। বা এটার আরেকটা নাম আছে থ্রম্বোসাইথেমিয়া রোগ।
এটা কিন্তু ওই কেন হয়, কেন এটা ওই রেড বোন ম্যারো বলতে পারবে। কারণ কারণ রেড বোন ম্যারো কি এগুলো তৈরি করে না? স্যার এই রোগটা কি স্যার? হুম থ্রম্বোসাইটোপেনিয়া হুম কি ধরনের রোগ স্যার? ওই যে রক্ত জমাট বাঁধবে, তোর শরীরে রক্ত জমাট বাঁধবে না, এর কাজ কি রক্ত জমাট বাঁধা না? জি স্যার। তাহলে রেড বোন ম্যারো ডিসঅর্ডার হলে এরকম ডিসঅর্ডার অর ম্যাল ফাংশনে এই কাজটা হয়। তো আল্লাহ সবাইরে সুস্থ রাখ। তাহলে প্যাটিলেট কমে গেলে কি হবে? রক্তকরণ হয় স্যার। আমার ডেঙ্গুতে কমে গেছিল একবার, 2 বার হয়েছে স্যার ডেঙ্গু। তো কমে গেলে এখন কি সংবেদনশীল জায়গাগুলো দিয়ে রক্ত এই প্যাটিলেটস বানানটা উপরে ঠিক আছে, নিচের দুইটাতেই ভুল হইছে। কেমনটা লাগে না? তাহলে কমে গেলে কি এখন রক্ত পড়া বন্ধ হবে? না স্যার। তাহলে একটা রোগ হবে না? রোগের নাম বলতে পারেন কেউ? পেনিয়া মানে কি? পেনিয়া মানে অভাব, থ্রম্বোপেনিয়া নাকি? হ্যাঁ, এখন এই যে থ্রম্বো পেনিয়া। সাইটোপেনিয়া। সাইটো মানে কোষ না? জি স্যার। তাহলে দেখছেন খালি এই অভাব দিয়েই আপনি রোগ চিনে ফেলবেন। এখন যেহেতু থ্রম্বোসাইটোপেনিয়া হয়েছে, তাহলে ক্ষতস্থানে রক্ত পড়া ঠিক মতো সারবে? যদি বলে কেন হয় এটা, ওই যে ভাইরাল ইনফেকশন। ভাইরাল ইনফেকশন বা অসুবিধা হলে বুঝতে, সেটা হচ্ছে ডেঙ্গু বা ম্যালেরিয়া হবে। আর এই কারণে ডাক্তার বারবার কি চেক করে? আমাদের যে লোমকূপ আছে, এই লোমকূপ দিয়েই আপনার রক্তক্ষরণ হয়ে আপনি মারা যেতেন। তাহলে লোমকূপ দিয়ে রক্ত বের হচ্ছে না, এর মূল কারণ হচ্ছে ওই প্যাটিলেট আছে বলে লোমকূপ দিয়ে রক্ত বের হয় না। বুঝাইতে পারছি? জি স্যার। আর এখানে আরেকটা ভিটামিন কাজ করে, সেটা ভিটামিন কে। এটা প্রচুর পরীক্ষায় আসে। কোন রক্ত কণিকা রক্ত জমাট বাঁধতে ভিটামিন সাহায্য করে? ভিটামিন স্যার কে। এটা রক্ত কণিকা। ও প্লেটিলেট। আমি মনোযোগ টেস্ট করতেছিলাম।
না, আমি আবার গাল ভাবতেছিলাম যে আপনি স্যার ভুল বলতেছেন কিনা, এই এটা জন্য আর এটা কি হচ্ছে পিটান, আর রক্তকণিকা বললে প্যাটিলেট। না দেখতেছি যে গার্লফ্রেন্ডের ব্যাপারটা মাথায় ঘুরতেছে কিনা। হ্যাঁ স্যার। রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা কি দেখবেন? দেখি হুম স্যার, হুম দেখি স্যার। দেখবেন, ভয় পাবেন না তো নাকি? স্যার এটা তো বাস্তব না। আচ্ছা ঠিক আছে। রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা কি? প্রথমে এই বিক্রিয়াটা হবে প্রথম 1 নম্বরে থ্রম্বোসাইট মানে কি? ওই যে প্যাটিলেট ও যখন কেটে গেল সঙ্গে বুঝতে সঙ্গে পেরেছি। এটার সাথে কি আসবে? বায়ুর কি আছে? সিভিল অক্সিজেন। এই অক্সিজেন এসে কি করবে? 12টা হ্যাঁ প্লাস্টিন, হেপারিন কি নিষ্ক্রিয় করবে না স্যার? হ্যাঁ থ্রম্বোপ্লাস্টিন তৈরি করবে। আর এই থ্রম্বোপ্লাস্টিনে হেপারিন কি থাকবে না থাকবে না? থাকবে থাকবে। না। এই হেপারিন অকেজো না। হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা হ্যাঁ। হেপারিন থাকলে তো আর রক্ত জমাট বাঁধবে না, বাঁধবে? না। না স্যার। তো তাহলে 2 নম্বরে এসে যেটা তৈরি হলো থ্রম্বোপ্লাস্টিন, এটা প্রথম বিনের সাথে কাজ করবে। প্রথম বিন কিন্তু ওই যে আমাদের প্রোটিন থেকে তৈরি হয়, হ্যাঁ প্রোটিন থেকে। স্যার এটা কি রিটার্নে আসতে পারে? আসতে পারে, এটা আগে একটু পড়ায় রাখি। তাহলে কি প্রথম বিন, এই যে আমরা যে খাওয়া দাওয়া করি এর মধ্যে কি ক্যালসিয়াম আছে না? আচ্ছা স্যার। এইখানে ক্যালসিয়াম বিভিন্ন এনজাইমের কাজ। ক্যালসিয়াম এনজাইম, আচ্ছা এনজাইম এখানে ধরবে না, নিচে লিখি ক্যালসিয়াম প্লাস এনজাইম। এগুলো কাজ করে একটা জিনিসকে অ্যাক্টিভেট করবে। এই পাশে লিখবো কেমনি? আচ্ছা এই পাশে হচ্ছে আর কি, হ্যাঁ এই পাশে সমান সমানের পর যেটা তৈরি হবে থ্রম্বিন। এই থ্রম্বিন তৈরি হওয়ার পর এই থ্রম্বিনের সাথে আরেকটা বিক্রিয়া হবে, থ্রম্বিন প্লাস ফিব্রিনোজিন, এটার সাথে বিক্রিয়া হবে। বিক্রিয়া হলে একটা মনোমার তৈরি হবে, আঁশ, সেটা হচ্ছে ফিব্রিন মনোমার। তো ফিব্রিন মনোমার এটা কিন্তু একটা কি বললাম আঁশ চিনেন?
দড়ি টড়িতে লাগে না? জি স্যার। এই যে ফিব্রিন মনোমারটা, এই আঁশটা যে আরেকটা জিনিস তৈরি করে, সেটা হচ্ছে ফিব্রিন পলিমার। নাম শুনছেন? পলিমার। এই যে আমরা যে দড়ি টড়ি, প্লাস্টিকের দড়ি দেখি আর পাটের দড়ি দেখি, পাটের দড়ি হচ্ছে এটা ন্যাচারাল পলিমার। আর যেগুলো প্লাস্টিকের বা অন্যান্য জিনিস দিয়ে দড়িগুলো বানাইছে সেটা কি ন্যাচারাল? সেটা কি ন্যাচারাল? স্যার এই ন্যাচারাল জিনিস এটা ক্ষয় হয়। আর এই পলিমার তৈরির পর ফিব্রিন জালক তৈরি হয়। এই যে জালকটা তৈরি হয়ে গেল, এই জালকটা তৈরি হওয়ার সাথে সাথে এই জালে কি আটকে যাবে? রক্ত। হ্যাঁ, রক্ত জমাট বাঁধবে, এরকম করে রক্ত জমাট বাঁধবে। আর এই সম্পূর্ণ কাজ হইতে কত সময় লাগে? 5 মিনিট। তাহলে সৃষ্টিকর্তা দেখেন খালি রক্ত জমাট বাঁধতেই কত কি আপনার করছে। তো যাই হোক, আপনারা কখনো খেয়াল করছেন রক্ত জমাট বাঁধার পরে উপরে হালকা হলুদ বর্ণের জলীয় কিছু দেখা যায়? দেখছেন খেয়াল করে? এই ব্রণ বা কোনো কিছু বের করার পরে উপরে দেখবেন একটা পানির মতো দেখা যায় না, হালকা হলুদ? হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। ওইখানে কি প্যাটেলেট থাকে? থাকে। হ্যাঁ, থাকে মনে হয় না স্যার। না, ওখানে প্যাটেলেট থাকে না, প্যাটেলেট সব আটকে যায় ওই যে প্লাজমাটা বের হয়। ঠিক আছে? ওইটা প্লাজমা। হ্যাঁ, ওটা প্লাজমা, রক্তরস। ওটা আবার লিখে দিচ্ছে একটু কেটে যাওয়ার পর হালকা হলুদ যে রক্তরস থাকে তাকে লেখার দরকার নাই, সেখানে ফিব্রোনোজেন থাকে না। এটা একটু মনে রাখবেন, হ্যাঁ। আর যেটা বের হইছে এটাকে সিরাম বলে। কি বলে? সিরাম। সিরাম প্লাজমা কি? বলছিলেন না? পর হালকা হলুদ বর্ণের যে রক্ত রস দেখা যায় সেটাকে সিরাম বলে। আর সেখানে কি থাকে না? স্যার প্লাজমা বলছিলেন না? হ্যাঁ, ওই যে প্লাজমাতেই তো এই জিনিসটা থাকে। সিরামটা। হ্যাঁ, ফিব্রিনোজেনটা কি? এই যে দেখেন, এই যে এই যে দেখা যায় জি স্যার। এইটা, থ্রম্বিনের সাথে যুক্ত হয়েছে। এটা একটা কেমিক্যাল। হ্যাঁ, জি স্যার। এটা একটা এনজাইম। এই যে এখানে এনজাইম আছে, মনে আছে? জি স্যার। আচ্ছা, আরো শর্ট করে দিই, যেহেতু এই যে সিরাম বললাম, সিরাম এখান থেকে কেটে দিই। তার মানে
প্লাজমার ভিতরে কি আছে? এই যে প্লাজমা, প্লাজমা থেকে যদি আপনি কি বাদ দিয়ে দেন, ফিব্রিনোজেন যদি বাদ দিয়ে দেন, মাইনাস করেন, তাহলে যেটা থাকবে সেটা কি? সিরাম। তাহলে সিরামে কি থাকে না? ফিব্রিনোজেন। ফিব্রোজিন থাকে না। আর প্লাজমাতে কি থাকে না থাকে না? নাকি প্লাজমাতে থাকে, সিরামে থাকে না। হ্যাঁ, very good. অনেক কথাবার্তা হইলো। এখন বলেন তো রক্তের কাজ কি? না পারলে খবর আছে। স্যার, রক্তের কাজ তো স্যার অনেকগুলো স্যার। হুম, স্যার ওই যে তো স্যার, রক্তের শরীরে কাজ যে পুষ্টি বহন করে, তারপর হচ্ছে আরেকটা তো স্পেসিফিক কাজ আছে রক্ত কণিকার গুলার। কি বললেন? বলেন কি বললেন? স্যার বলতেছি স্যার, স্পেসিফিক ভাবে তো মানে রক্ত কণিকা গুলার কাজ সবগুলাই স্যার আছে স্পেসিফিক ভাবে। এই রক্তের তা কাজ, বলবো রক্তের কাজ সময় এটা রিটেনে আসে। হ্যাঁ, দেখেন আমি এতক্ষণ যা পড়াইলাম, গত ক্লাস আজকের ক্লাস, দুইটা মিলেই রক্ত নিয়েই পড়ছি না? হুম, স্যার। স্যার। তো দেখেন রক্তের ভিতর কি রক্তরস আছে? আছে স্যার। রক্তরসের কাজ কি? রক্তকণিকা, রক্তকণিকা, পুষ্টি, ভিটামিন, এগুলো কি করা? বহন করা। বহন করে। বহন করা। কে করতেছে? এটা প্লাজমার মধ্যে দিয়ে রক্তই করতেছে না? জি স্যার। রক্তের কাজ বলেন তো। রোগ জীবাণু কি করা? ধ্বংস করা। ধ্বংস করা। হ্যাঁ, ধ্বংস করা। রক্তের কাজ রক্ত জমাট বাঁধতে, সাহায্য করা। এই কোথায় চন্দ্রবিন্দু হবে আর কোথায় হবে না বলছি মনে নাই? বলেন। স্যার, বলেন নাই তো। হ্যাঁ, বলেন নাই তো স্যার। বলি নাই, কিন্তু পারবেন না। না স্যার, স্যার একটু বলেন দিচ্ছিলেন তো না। ওই যে বাতের ওই উপরে ওই যে পায়ের উপরে। ম্যাডাম, বিয়ের সময় জি, জামাই বউয়ের আঁচল আর পাঞ্জাবি যে গিট দেয় না, জি স্যার। ওই সময় চন্দ্রবিন্দু হয়। আর বিয়ের পর জামাই যে বাইরে ঘোরাফেরা করবে, এটা কি বউ মাইনে নিবে? না। সামনে দাঁড়ায় বলবে দাঁড়াও, যাওয়া নিষেধ, আজকে বাসায় থাকবো। তাহলে এইখানে যে বাধা দিল, সেখানে কি থাকবে না? চন্দ্রবিন্দু থাকবে না। এখন কি মনে থাকবে? এখন গরু স্যার এটা কি ছাগল বুঝাইলেন বাঁধতে এটাই তো চাচ্ছেন, বুঝি নাই। তাহলে কি হবে? স্যার এটা তো চন্দ্রবিন্দু জামাই থাকবে। বউয়ের কাহিনী বুঝলাম, এটা কিন্তু বুঝতে পারি না ব্যাপারটা। হ্যাঁ, বুঝতে পারি নাই ব্যাপারটা। কি কি? স্যার বলতেছি ব্যাপারটা বুঝতে পারি নাই, কোথায় হবে চন্দ্রবিন্দু। এখন বুঝতে পারছেন? না স্যার। বলতেছি, ওই যে জামাই বউ বিয়ের পরে পাঞ্জাবি গিট দিয়ে দেয় না, জি স্যার। পাঞ্জাবি তখন শাড়ির তো আছে, হবে আসলে এই যে ওইখানে সেন্টেন্সে হবে। কোথায়
আর বিয়ের পরে বউ কি আপনারে এরকম ভাবে যেখানে সেখানে যাইতে দিবে? কোনো যাইতে কিছু দিবে? একসাথে করতে হলে তখন চলনটা হবে, হুম, আর যখন তখন কোনো বাধা কিছু দিবে। বাধা দিবে তখন হবে না। এখন এখন বলেন গরু ছাগল এই খুঁটির সাথে বাঁধবেন, তাহলে কি লাগবে? তখন হবে। গিট দিচ্ছেন না, গিটে। হ্যাঁ, তখন লাগবে। যাই হোক, বাংলা স্যার আবার বাংলা শুদ্ধিকরণ করাবে। তাহলে আসেন, আরো কি কাজ? শরীরের তাপমাত্রা কি রাখা? স্বাভাবিক রাখবে। নিয়ন্ত্রণে রাখি। মাত্রা, তাপমাত্রার ভারসাম্য বজায় রাখা। আর কি কি হতে পারে? পাচ্ছেন না? এই পাচ্ছেন না? স্যার, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড কি করা? বহন পরিবহন করা। করা। বহন করা। এনজাইম, হরমোনস বহন করা। পিএইচ এর মান ঠিক রাখা। pH মানে কি? পটেনশিয়াল অফ হাইড্রোজেন, গতদিন যে বলছিলাম, পটেনশিয়াল অফ হাইড্রোজেন। পিএইচ নিয়ে আমরা আলাদা করে পড়বো। আমরা পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম। স্যার এটার মানে একটা এটার স্কেল কাজ আছে, কি? 0 থেকে 14। মানে এটার কাজটা রক্তের কি পিএইচ বলেন? কত মনে নাই? 7.2। 7। এটা না? হ্যাঁ। তো এই মান যদি কম বেশি হয়ে যায় তাহলে কি হবে? আপনি ঠিক থাকবেন? আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। যদি বুঝতে এই মান পারছি। কমে যায় তাহলে কিন্তু জ্বর আসবে। পিএইচ এর মান যদি কমে যায় 7.2 থেকে 7.4 এর নিচে নেমে যায় তাহলে কিন্তু আপনার জ্বর হবে। তাহলে কি এটা ভাল লাগতেছে? না। তো এতগুলা লিখছি, এটা 1.5 মার্কের জন্য কি এত লাগবে? স্যার ওকে আছে। স্যার এতক্ষণ ধরে? বিজ্ঞানে কি 1.5 মার্ক করে কোয়েশ্চেন সবগুলো আসে এভারেজে? হ্যাঁ, এভারেজে একটা কোশ্চেনে 7.5 মার্ক থাকে। হ্যাঁ, রিটেনে একটা কোশ্চেন, একটা কোশ্চেনে 7.5 মার্ক থাকে। কয় মার্ক? এরকম 7.5 মার্ক। বিজ্ঞান অংশে থাকে 8টা কোশ্চেন। 8 গুণ 7.5 সমান সমান কত মার্ক? 60। ঠিক আছে, 60। আর এই একটা কোশ্চেনে থাকে ক, খ, গ। আবার দেখেন ক এর মধ্যে, খ এর মধ্যে, গ এর মধ্যে, ঘ এর মধ্যে আবার 2টা 3টা 4টা অংশও থাকে। স্যার আচ্ছা। ক্যালকুলেটর ইউজ করা যায় কি রিটেনে? হ্যাঁ, করা যায়। সাধারণ ক্যালকুলেটর। স্যার
প্রিলি তো তাহলে তাহলে ম্যাডাম, পিএইচডি করতেছে। সবকিছু বিষয়ে ধারণা থাকলেই হয় টুকটাক। হ্যাঁ, আমি আপনাকে যে পড়াচ্ছি এটাই তো রিটেনের পড়া। যেভাবে আমি একবারে ভেঙে ভেঙে পড়াই দিলাম, এটা কি রিটেনের কাজ করতেছে না? স্যার আপনি কি রিটেন এই কয়েক মাসের মধ্যে একদম রিটেন শেষ করতে পারবেন? না স্যার। তাহলে আগে থেকে রিটেনের একটা প্রস্তুতি থাকতে হবে। প্রিলি পাস হওয়ার আগেই প্রিলি দিয়েই আমার সাথে আবার যোগাযোগ হয়ে যাবে। জি স্যার, যদি আবার অনেকে হয় আর বসে কি থাকে বলি। প্রিলি পাস করি তারপরে দেখি। প্রিলি পাস হোক বা না হোক, রিটেনে পড়া থাকলে কি ক্ষতি হবে? না স্যার। আর প্রিলি পাস হলো, এখন রিটেন প্রস্তুতির অভাব, তাহলে কি চাকরি আর হইলো? এই জন্য হবে না স্যার। আগে থেকেই টার্গেট নিতে হবে। রক্তের গ্রুপ নিয়ে একটু আলোচনা করি। রক্ত রক্তের গ্রুপ কয়টা গ্রুপ আছে? 4টা। 1900 সালে 1900 সালে নাম হচ্ছে কার্ল ল্যান্ড স্টেইনার অ্যান্টিজেন ও অ্যান্টিবডি উপস্থিতিতে আচ্ছা উপস্থিত অনুপস্থিত স্থিতির উপর ভিত্তি করে রক্তকে 4টি গ্রুপে ভাগ করেন। তাহলে বলে রক্তের গ্রুপ কয়টা? 4টি। 4টা। কি কি? এ বি এ এবি ও বি এ বি হ্যাঁ, শুধু এ, তারপর বি, তারপরে এ বি, এবি আর একটা তারপর হচ্ছে ও। ও। এ বি হচ্ছে সার্বজনীন কি? দাতা। এবি এই হচ্ছে না ভালো গ্রহিতা, করে, ও হচ্ছে গ্রহিতা। দাতা। তা তো সার্বজনীন হচ্ছে ও ও। হচ্ছে দাতা। এ বি হচ্ছে সার্বজনীন গ্রহিতা। 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 এটা একটু মনে রাখতে হবে। কি না থাকার কারণে? তাহলে কোশ্চেন হতে পারে যে এ বি সর্বজনীন গ্রহিতা কারণ কি? কি বলবেন? এগ্লুটিনিন। আর সার্বজনীন দাতা? ও। একজন এগ্লুটিনিন থাকে। সেটা কি? ও। এই ওতে ওতে আরেকটা জিনিস থাকে না।
দাতা, হ্যাঁ, এটা একটু মনে রাখবেন। এই টিনিন আর টিনোজেন এইটুকুই পার্থক্য। আপনাদের একটা হোমওয়ার্ক দিই, স্যার অ্যান্টিবডি তো আমি পড়াইছি, অ্যান্টিজেন এটা একটু আপনারা পড়বেন। কি পড়বেন? অ্যান্টিজেন, আর একটা হচ্ছে আরএইচ ফ্যাক্টর। এই দুটা রিটেনের টপিক, এই দুটো একটু হোমওয়ার্ক থাকবে, যদি না পারেন তাহলে আমি পড়াই দেব। আর রক্তর ক্লাসটা এখানেই শেষ করছি, আপনাদের আর কষ্ট টষ্ট না দিই। স্যার আপনি স্যার অনেক আপনার কষ্ট তো অনেক করলেন, কষ্ট হচ্ছে। লিখুন নিয়ে এতক্ষণ ক্লাস নিলেন। কি কি? স্যার স্যার ভীতি আপনারই ছিল তো অনেক তারপরে কষ্ট এতক্ষণ হচ্ছে। ক্লাস নিলেন। হ্যাঁ হ্যাঁ, মানে এটা একটা বিচ্ছিরি একটা কাণ্ড। ভাবলাম রোজার মাসে একটু ক্লাসটা আগায় রাখি, অন্তত ক্লাস আপনারা দেখলে কিছুটা আগায় থাকবে, একা একা তো পড়তেন না। না জি স্যার, স্যার। স্যার কালকে হবে ক্লাস? কালকে 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 কি বার? কালকে হচ্ছে স্যার মঙ্গলবার। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সায়েন্স নিবেন নাকি আবার হুম, হুম। আইসিটি নেবেন? না, বিজ্ঞান, কালকে কি বিজ্ঞান মানব দেহটা শেষ করব। মানব দেহের উপরে অনেকগুলো কোশ্চেন হয়তো, আইসিটি তো অনেক আগে রাখছি, ঠিক আছে স্যার। তাই না? আইসিটি আগে রাখছি না। জি স্যার। তো এখন বলেন, কারো কোনো কোশ্চেন? কষ্ট হচ্ছে স্যার, আপনি রেস্ট করেন। তারপর কষ্ট হচ্ছে, রেস্ট করেন আপনি এখন। না, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, সমস্যা নেই।